হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল SSDL ম্যাথ পয়েন্ট। আমি শ্রীকান্ত স্যার চলে এসেছি আজকে তোমাদের যে ABTA টেস্ট পেপার রয়েছে তার পেজ নম্বর 94-এর সমাধান নিয়ে। এই পর্বে তোমরা 1 নম্বর এবং 2 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে তার সঠিক সমাধান পাবে। তা এই যে ধারাবাহিকতা চলছে সেক্ষেত্রে তোমাদের প্রস্তুতি খুবই ভালো হবে। তাই একটু বলে রাখি, যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, যাতে করে তোমরা এই প্ল্যাটফর্ম থেকে অঙ্ক ও ভৌতবিজ্ঞান দুটি বিষয়ে সেরা প্রস্তুতি পর্ব সেরে ফেলতে পারো। আর যারা পুরনো রয়েছে তাদেরকে একটু রিকোয়েস্ট করবো তোমরা বন্ধুদের মধ্যে এই ভিডিওগুলি প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে করে তারাও এই প্ল্যাটফর্ম থেকে সঠিক জিনিস শিখতে পারে। তা সম্পূর্ণ ফ্রিতে তোমরা এই কন্টেন্টগুলো পাচ্ছ, কোনো রকম তোমাদের অর্থের বিনিময়ে এগুলো দেওয়া হচ্ছে না। তাই তোমরা একটু উপকার পেলে সেটা অবশ্যই কমেন্ট করো এবং লাইক করো। তা দেখে নাও আজকের যে পর্বটা রয়েছে, সেক্ষেত্রে আমি ABTA এর টেস্ট পেপারের পেজ নম্বর 94-এর সলিউশনগুলো দেখাবো। প্রথম যে একের দাগে যে প্রশ্নটা রয়েছে, দেখো একের দাগে একের অঙ্কে বলেছে একটি নির্দিষ্ট সুদের হার এবং নির্দিষ্ট সময়ে টাকা জমানোর ক্ষেত্রে কোনটি বেশি লাভজনক। তা প্রথমে আগে প্রশ্নটা বলে দিই, নির্দিষ্ট সুদের হার বলতে সুদের হারটা একই থাকছে এবং নির্দিষ্ট সময় অর্থাৎ সময়টা একই, সেক্ষেত্রে কোনটা লাভজনক হবে? অপশান এতে রয়েছে চক্রবৃদ্ধি সুদ, অপশান বিতে রয়েছে সরল সুদ, সিতে রয়েছে দুই ক্ষেত্রে সমান লাভজনক, আর ডিতে বলা আছে যে বলা সম্ভব নয়। তা তোমরা এই চারটে অপশানের মধ্যে অবশ্যই জানো সঠিক উত্তর হচ্ছে অপশান এ, চক্রবৃদ্ধি সুদ। অপশান এ, চক্রবৃদ্ধি সুদ। কেননা যদি সুদের পর্বটা 1 বছর হোক বা 6 মাস অন্তর হোক বা 4 মাস অন্তর হোক, আমরা কি জানি যে চক্রবৃদ্ধি সুদের বেলায় 4 মাস অন্তর বললে 4 মাসে তুমি সুদটা পেয়ে গেলে, পরবর্তী যে 4 মাস সেক্ষেত্রে কিন্তু ওই সুদ আর আগের যে আসল ছিল সেটা যোগ হয়ে আবার নতুন আসল হবে। তাহলে কোন ক্ষেত্রে তোমার হচ্ছে সুদটা বেশি পাবে? চক্রবৃদ্ধি সুদের বেলা। তাহলে এক্ষেত্রে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, চক্রবৃদ্ধি সুদ। এবার অপশান বিতে বলা আছে, দেখো একটা দ্বিঘাত সমীকরণের যে আদর্শ রূপ তা দেওয়া আছে, ax² + bx + c = 0। অবশ্যই a ≠ 0, নাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। এই যে 2 নম্বর প্রশ্নে যে বলেছে দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় বাস্তব এবং সমান হলে কোনটি সত্য হবে। আমি অপশানে যাওয়ার আগে একটু বলে দিই যে এটা একটা দ্বিঘাত সমীকরণ, এই বীজদ্বয় বাস্তব ও সমান হলে কি হয়, এই যে নিরূপক বা ডিসক্রিমিন্যান্ট সেটা 0 হয়। এই নিরূপকটা কত আসে? b² - 4ac, সেটা যদি 0-এর সঙ্গে সমান হয় তবে এই যে সমীকরণটা দেওয়া আছে এই বীজ দুটি হবে বাস্তব এবং সমান। তাহলে এক্ষেত্রে পেয়ে যাব b² = 4ac। বা অপশানের দিকে দেখলে বুঝতে পারবে যে এসি ভ্যালু একটা জায়গায় রয়েছে, তার মানে আমি যদি এসি রাখি 4টা ওপারে গেলে b²/4। তাহলে চারটে অপশানের মধ্যে দেখো অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, অপশান সি। 3 নম্বর যে প্রশ্নটা রয়েছে, অবিন্যস্ত রাশিতত্ত্বকে মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে, মানে ছোট থেকে বড় হোক বা বড় থেকে ছোট হোক, সাজালে তাদের মধ্যমান বা দুটি মধ্যমানের গড়, যদি মধ্যমান একটা থাকে তাহলে হয়ে গেল, আর যদি দুটো থাকে তাদের গড়, সেক্ষেত্রে আমরা কি বলবো? মধ্যক, মধ্যমান, সংখ্যাগুরুমান কোনোটিই নয়। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কি হয়ে যাবে? তোমরা সবাই জানো অপশান এ হচ্ছে মধ্যক। 4 নম্বর যে প্রশ্নটা রয়েছে, দেখো কি বলেছে, দুটি ঘনকের আয়তনের অনুপাত 8:125, তাহলে তাদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? আচ্ছা, দুটি ঘনক রয়েছে, তাহলে ঘনকের বাহুগুলো ধরে নিচ্ছি, একটা বাহু হচ্ছে A1 আর একটা বাহু A2। এবার আয়তনের সূত্র আমরা কি জানি? বাহুর কিউব। তাহলে প্রথমটা আয়তন হয়ে যাবে A1 কিউব আর দ্বিতীয়টা হয়ে যাবে A2 কিউব। সেই অনুপাত দেওয়া আছে 8:125। তাহলে এবার এটাকে আমরা সিম্পলিফাই করলে কি পাবো? A1/A2 এর হোল কিউব সমান 2/5 এর হোল কিউব। তাহলে পেয়ে যাচ্ছি A1/A2 সমান 2/5। এবার কি জানতে চেয়েছে? জানতে চেয়েছে যে তাদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। দেখো বাহু যদি A1 হয় তার সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? 6A1²। আর বাহু A2 হলে সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6A2²। তাহলে আমাদের যে রিকোয়ারমেন্ট রয়েছে 6A1² / 6A2² সমান কি? 6 ক্যান্সেল হলে A1/A2 হোল স্কোয়ার। এবার A1/A2 ভ্যালু রয়েছে 2/5, তাকে যদি আমরা স্কোয়ার করি কি পাবো? 4/25 সমান কি? 4:25। তাহলে যে চারটে অপশান রয়েছে দেখো,
সেই চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হচ্ছে অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, অপশান বি। 5 প্রশ্নে রয়েছে দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা কত হবে? তা দেখো দুটো বৃত্ত রয়েছে অন্তঃস্পর্শ করেছে মানে ভেতর থেকে স্পর্শ করেছে, তাই ছবিটা এইরকমই আসবে। এই ভেতরে একটা বৃত্ত আছে স্পর্শ করেছে। এবার দেখো এদের মধ্যে একটাই মাত্র সাধারণ স্পর্শক সম্ভব এই স্পর্শ বিন্দুতে, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হয়ে যাবে? দেখো অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর, একটি। এবার 6 যে প্রশ্ন রয়েছে তাতে যাব। কি বলেছে? cos থিটা বাই √1 মাইনাস cos স্কয়ার থিটা এর ভ্যালু কত হবে? খুব সহজ অঙ্ক। দেখো উপরে cos থিটা রেখে দিচ্ছি, 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান আমরা কি জানি sin স্কয়ার থিটা, তাহলে রুট আছে √ আন্ডার sin স্কয়ার থিটা, তাহলে পেয়ে যাচ্ছি cos থিটা বাই sin স্কয়ার থিটা রুট করলে পেয়ে যাব sin থিটা, তাহলে cos বাই sin সমান আমরা জানি cot থিটা। তাহলে যে চারটে অপশান রয়েছে সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান এ। এরপর আমরা 2 দাগে যে শূন্যস্থান পূরণের অঙ্কগুলো রয়েছে দেখে নেব। 2 1টা কি বলেছে? 180 টাকার 1 বছরের সুদাসল 198 টাকা হলে বার্ষিক সরল সুদের হার কত? তা অঙ্কটা কষতে হবে। কি রয়েছে দেখো, আসলটা রয়েছে 180 টাকা, পি সমান 180, সময় রয়েছে টি সমান 1 বছর, আর কি রয়েছে সুদাসল বলছে 198, তাহলে সুদাসল থেকে আমরা সুদ পেতে গেলে কি করব? আসলটা বাদ দেবো। তাহলে সুদ সমান কি পাবো? সুদাসল রয়েছে 198, সেখান থেকে আমরা পি বাদ গেলে কি পাবো? পি বলতে 180, সেটা যদি বাদ দিয়ে আমরা পেয়ে যাব 18। তাহলে আয়ের মানটা পেয়ে যাচ্ছি 18 টাকা। সুদের হারটা কত? আর ইকুয়াল টু কত? আমরা জানি আই সমান পি টি আর বাই 100। এবার ভ্যালুগুলো বসিয়ে দেবো। আই সমান রয়েছে 18, পি রয়েছে দেখো 180, টি সমান 1, আর এর মান জানতে চেয়েছে বাই 100। তাহলে একটা জিরো ক্যান্সেল হবে, 18 18 ক্যান্সেল হলো, আর ইকুয়াল টু পড়ে আছে দেখো 10। তাহলে 2 দাগে যে একের অঙ্কটা তার সঠিক উত্তর হচ্ছে কত? 10%, সঠিক উত্তর 10%। 2 দাগে অঙ্কে রয়েছে পি এর মান কত হলে p - 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 10 ইকুয়াল টু 0 এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। আচ্ছা একটু বলে দিই, দ্বিঘাত সমীকরণ হতে গেলে যে সমীকরণটা রয়েছে তার চলরাশি হাইয়েস্ট পাওয়ার হবে 2, মানে সর্বোচ্চ ঘাত হবে 2। তাই এক্ষেত্রে দেখো সর্বোচ্চ ঘাত যেটা রয়েছে x স্কোয়ার, এই টার্মটা যদি না থাকে তাহলে কি আর দ্বিঘাত সমীকরণ হবে? তখন একঘাত সমীকরণ 5x প্লাস 10 ইকুয়াল টু 0 পড়ে থাকবে। তাহা মানে এখানে বলেছে যে দ্বিঘাত সমীকরণ হবে না, তাহলে এই এক্স স্কোয়ার টার্মটাকে ভ্যানিশ করতে হবে। তার উপায় কি? এক্স স্কোয়ারের সঙ্গে যে সহগ রয়েছে সেই সহগটাকে যদি আমরা 0 ধরতে পারি বা 0 প্রমাণ করতে পারি তাহলে চলে আসছে এই সমীকরণটা দ্বিঘাত নয়। তাহলে দেখো দ্বিঘাত হবে কোন শর্তে? এই যে এক্স স্কোয়ারের সহগ রয়েছে তাকে আমরা করে দেবো 0। তাহলে 0 যদি আমরা করে দিই 0 × এক্স স্কোয়ার সমান 0, তার মানে এক্স স্কোয়ার টার্মটা থাকছে না, তাহলে চলে আসছে পি সমান 3। তাহলে আমরা যে ভ্যালুটা পাচ্ছি পি সমান 3-এর জন্য কি হবে? যে সমীকরণটা রয়েছে সেই সমীকরণটা দ্বিঘাত হবে না। এরপর 3-এর যে প্রশ্নটা রয়েছে দেখো, 3-এর প্রশ্নে বলেছে cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা এর মান কত? তাহলে এক্ষেত্রে দেখো cos আর সাইনের মধ্যে যে কোনো একটাকে আমরা একই টার্মে নিয়ে যাবো, হয় কসকে সাইনে না হলে সাইনকে কসে। আচ্ছা আমরা যদি কসকে সাইনে নিয়ে যাই, কস থিটা সমান কি জানি? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে পেয়ে যাবো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা বলতে 40 ডিগ্রি প্লাস থিটা, আর এদিকে পড়ে আছে সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে সাইন 90 থেকে 40 গেলে পাবো 50 ডিগ্রি আর প্লাস মাইনাসে মাইনাস থিটা, আর এপারেও দেখো সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে একই টার্ম বিয়োগ করলে পেয়ে যাবো 0। তাহলে 3-এর দাগের প্রশ্নটা সঠিক উত্তর হচ্ছে 0। 4-এর প্রশ্নে রয়েছে দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি ড্যাশ। তাহলে তোমরা সবাই জানো যে দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি কি হয়? সমানুপাতি, আর অনুরূপ কোণগুলো কিন্তু সমান হয়, এটা গোলাবে না। অনুরূপ কোণগুলো হচ্ছে সমান আর অনুরূপ বাহুগুলি হচ্ছে সমানুপাতি। এরপরে যে 5-এর প্রশ্নটা রয়েছে দেখো কি বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ভি, আয়তনটা দেওয়া আছে ভি,
আর কি আছে, ভূমির ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, আর উচ্চতা রয়েছে এইচ। তাহলে এইচ সমান কত হবে? এবার দেখো লম্ববৃত্তাকার চোঙ যেহেতু দেওয়া আছে, তার আয়তনের সূত্রটা কি জানি, পাই আর স্কোয়ার এইচ। তার মানে আমরা পেয়ে যাচ্ছি ভি সমান পাই আর স্কোয়ার এইচ, বা এখান থেকে এইচ সমান পেয়ে যাব ভি বাই পাই আর স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর, ভি বাই পাই আর স্কোয়ার। এরপর দুয়ের দাগে যে 6এর প্রশ্নটা রয়েছে, দেখো আগে হচ্ছে সংখ্যাগুলো লিখে ফেলবো। কি বলেছে, 6, 8, 9 x প্লাস 2 x প্লাস 4, আর রয়েছে 12, 14, 17, 30, 24। এই সংখ্যাগুলির গড় কত বলেছে, যৌগিক গড় 13। তাহলে সংখ্যাগুলির যৌগিক গড় কত পাবো? যৌগিক গড় সমান কি জানি, যে মানে যতগুলো সংখ্যা রয়েছে সবগুলো সংখ্যাকে যোগ করব বাই কতগুলো সংখ্যা রয়েছে। তার মানে প্রথমে যোগ করলে কি আসবে, 6, 8, 14, 9, 23, আর এখানে দেখো 23, 12, 35, 35 আর 14 যোগ করলে 49, 49 আর 17 যোগ করলে পেয়ে যাব 56, 66, আর এটা পেয়ে যাচ্ছি 66, 30, 96, আর 4 হচ্ছে 100, 120। তাহলে টোটাল আসছে 120। আর কি পড়ে থাকছে দেখো, এই x প্লাস 2 x প্লাস 4কে যদি আমরা যোগ করি পেয়ে যাব 2x প্লাস 4 আর 2 যোগ করলে 6, বাই কি হবে, সংখ্যাগুলোর যোগফল, মানে কতগুলো সংখ্যা রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা। এটা একটু ভালো করে বুঝবে। কি বলেছে, যে যৌগিক গড়, যৌগিক গড় মানে আমরা কি জানি, যে যতগুলো সংখ্যা থাকবে সবগুলোকে যোগ করব, যোগ করতে যোগফলটা এসে দেখা 120 প্লাস 2x প্লাস 6, এটা ঠিক করে যোগ করবে। হ্যাঁ, ভুল হলে তাহলে কি হয়, যে তোমার পরে সলভ করতে গেলে সমস্যা হয়ে যাবে। আর কতগুলো সংখ্যা রয়েছে, 10টি সংখ্যা, তাহলে 10 দিয়ে ভাগ। এই যে টোটাল ভ্যালুটা, এটা কত রয়েছে, যৌগিক গড় রয়েছে 13। তার মানে আমরা পেয়ে যাচ্ছি, এটা একটু সিম্পলিফাই করে নিলে 120 আর 6 যোগ করলে 126 প্লাস 2x বাই 10। এবার কি বলা আছে, 126 প্লাস 2x বাই 10 যে যৌগিক গড়, এটা সমান দেওয়া আছে 13। তার মানে 126 প্লাস 2x সমান 13 10 130। তাহলে পেয়ে যাচ্ছি 2x সমান 130 থেকে 26 গেলে 4, তাহলে x ইকাল টু 4 বাই 2 সমান 2। তার মানে এখানে সঠিক উত্তর হবে x ইকাল টু 2। এরপর 3-এর দাগে যে সত্য মিথ্যা অঙ্কগুলো রয়েছে সেগুলো দেখে নেব। 3-এর দাগে কি বলেছে, বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা। এবার দেখো, যেহেতু 1 বছর টাইম বলে দিয়েছে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ দুটোর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা কি জানি, যে 1 বছরে সরল সুদ যা হয় চক্রবৃদ্ধি সুদ তা হয়। এবার দ্বিতীয় বছরের ক্ষেত্রে তখন কিন্তু চক্রবৃদ্ধি সুদটা বাড়তে থাকে, কেননা সুদ আর আসল যে প্রথম বছরে যে সুদটা পেয়েছি তার সঙ্গে আসলটা যোগ করে দ্বিতীয় বছরে আসল হয়ে যায় চক্রবৃদ্ধি সুদের বেলায়, তাই সেক্ষেত্রে স্বাভাবিক সুদটা বেশি আছে। কিন্তু এক্ষেত্রে কি বলেছে, 1 বছর, তাহলে 1 বছরের ক্ষেত্রে সরল সুদ তুমি যাই পাবে চক্রবৃদ্ধি সুদও তাই পাবে। কিন্তু এখানে বলা আছে যে পার্থক্য 1 টাকা, তার মানে 3-এর দাগের 1-এর উত্তরটা হয়ে যাচ্ছে চিরন্তন মিথ্যা, কখনোই সত্য নয়। এরপরে 2-এর যে অঙ্কটা রয়েছে, বলেছে x আর y ব্যস্ত ভেদে রয়েছে, মানে x প্রপোর্শনাল 1/y। তাহলে সেক্ষেত্রে বলেছে x বাই ওয়াই সমান ধ্রুবক হবে, x বাই ওয়াই সমান ধ্রুবক হবে। তা দেখো, যেহেতু ব্যস্ত ভেদে বলেছে, তার মানে আমরা পাবো x প্রপোর্শনাল 1/y। এটাকে সিম্পলিফাই করলে x সমান k বাই ওয়াই, k একটি ভেদ ধ্রুবক। তাহলে কি পেয়ে যাচ্ছি, x y সমান k। আমি আগের ভিডিওতে বলেছি, দুটি চলরাশির গুণফল যদি ধ্রুবক হয় তাহলে তারা কি ভেদে থাকবে, ব্যস্ত ভেদে। আর যদি ভাগফলটা ধ্রুবক হয় তাহলে তারা থাকবে সরল ভেদে। কিন্তু এক্ষেত্রে দেওয়া আছে দেখো, ভাগফলটা ধ্রুবক, তাহলে থাকা উচিত কি সরল ভেদে। আর ব্যস্ত ভেদে থাকলে কি হয়, গুণফলটা ধ্রুবক হবে। তার মানে এক্ষেত্রে 2-এর দাগের স্টেটমেন্টটা হয়ে যাবে যে এক্স ওয়াই ব্যস্ত ভেদে থাকলে x বাই ওয়াই ধ্রুবক হবে, এটা মিথ্যা, এটা হয়ে যাচ্ছে মিথ্যা। 3-এর প্রশ্নে রয়েছে, দুটি এককেন্দ্রীয় বৃত্তের একটি মাত্র সাধারণ স্পর্শক থাকবে। দুটি এককেন্দ্রীয় বৃত্ত, দুটো বৃত্তের কেন্দ্র হচ্ছে একই, মানে এইরকম হবে। তাহলে এদের মধ্যে কি আদৌ কোনো স্পর্শক থাকবে, থাকবে না। তুমি এটা স্পর্শক অঙ্কন করো, দেখবে অপর যে বৃত্তটা আছে তার ছেদক হয়ে যাচ্ছে। আর বাইরের বৃত্তে যদি আমি স্পর্শক আঁকি তাহলে ভেতরের বৃত্তে কখনো স্পর্শকও হবে না, ছেদকও হবে না। তার মানে এক্ষেত্রে যে স্টেটমেন্টটা হয়েছে সেটাও পেয়ে যাচ্ছি মিথ্যা, কেননা দুটি এককেন্দ্রীয় বৃত্তের
স্পর্শক থাকতে পারে না। তার মানে 3 দাগের প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে মিথ্যা। 4 প্রশ্নে কি বলেছে, সাইন 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি এটা গ্রেটার দেন সাইন 90 ডিগ্রি, সত্য না মিথ্যা দেখতে হবে। আমি প্রথমে এর ভ্যালুটা দেখে নেব যে কি আসছে। সাইন 30 এর মান হাফ, সাইন 60 ডিগ্রি মান √3/2, তার মানে পেয়ে যাচ্ছি 1 প্লাস √3/2। আচ্ছা, √3 মান বসালে 1 প্লাস 1.732/2, তার মানে পেয়ে যাচ্ছি 2.732/2। আর সাইন 90 ডিগ্রি ভ্যালু কত, 1। এবার বলো এক্ষেত্রে যে 2 দিয়ে যদি আমরা 2.732কে ভাগ করি তার রেজাল্টটা কিন্তু 1-এর থেকে বেশি আসে। কেন, 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, আর 2-এর চেয়ে বড় টার্ম উপরে বসে আছে, তার মানে আমরা 2কে দিয়ে ভাগ করলে ভাগফলটা অবশ্যই 1-এর চেয়ে বড় হবে। আর এক্ষেত্রে ডান দিকে চলে আসছে 1, তার মানে যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেটা সত্য, কেননা বাম সাইডটা বড় আর ডান সাইডটা ছোট, তার এই স্টেটমেন্টটা হয়ে যাচ্ছে সত্য। এতক্ষণ পরে আমরা সত্য পেলাম। 3-5 অঙ্কে রয়েছে, একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হলে গোলকটির আয়তন প্রথম গোলকের আয়তনের দ্বিগুণ হবে। তা একটি গোলক, তার ব্যাসার্ধ প্রথমে ধরে নিচ্ছি, এটা 5 প্রশ্ন, ব্যাসার্ধ ধরছি আর, তাহলে তার আয়তনটা কত হবে, 4/3 পাই আর কিউব। এবার বলেছে ব্যাসার্ধ দ্বিগুণ হলে, আর ছিল সেটা হয়ে যাবে 2r, তাহলে আয়তনটা কি হবে, 4/3 পাই 2r এর হোল কিউব। তাহলে 4/3 পাই আর কিউবটা বাইরে বার করে নিলাম, আর 2 এর কিউব বলতে 8, তাহলে কত গুণ আসছে, প্রথম যে আয়তনটা ছিল তার দেখো তার সঙ্গে 8 গুণ হয়ে বসে আছে, আর এখানে বলেছে কি দ্বিগুণ হবে, তার মানে এই স্টেটমেন্টটাও হয়ে যাচ্ছে মিথ্যা। 6 প্রশ্নে কি বলেছে, 5 2, আমি সংখ্যাগুলো লিখবো, 5 2 4 3 5, তারপর আছে 2 5 2 5 2। আচ্ছা, এই যে তথ্যগুলো রয়েছে তাদের সংখ্যাগুরু মান হবে 2। সংখ্যাগুরু মান বলতে যেটা বেশিবার থাকবে, তা দেখো এক্ষেত্রে 5 রয়েছে 1 2 3 4 বার, আর 2 রয়েছে দেখো 1 বার 2 বার 3 বার 4 বার। তাহলে হিসেব মতো এক্ষেত্রে সংখ্যাগুরু মান দুটো রয়েছে, এক হচ্ছে 2 আর অপরটা হচ্ছে 5, কিন্তু এক্ষেত্রে বলা আছে তথ্যের সংখ্যাগুরু মান হবে 2, তার মানে এই স্টেটমেন্টটাও মিথ্যা। কেন, সংখ্যাগুরু মান হচ্ছে 5 আর 2, কিন্তু এক্ষেত্রে বলা আছে কি শুধুমাত্র 2, তার মানে এই স্টেটমেন্ট হয়ে যাচ্ছে মিথ্যা। এরপর 4 দাগের 2 নম্বরের প্রশ্নগুলোর সমাধান দেখে নেব। তা 1 দাগের যে অঙ্কটা রয়েছে সেখানে বলেছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকা মাসিক সুদ 1 টাকা হবে তা নির্ণয় করতে হবে। তা দেখো সুদের হারটা কত রয়েছে, 5%, বার্ষিক সরল সুদের হার আর পার্সেন্ট সমান রয়েছে 5%। এই অঙ্কগুলো গুছিয়ে লিখতে হবে, যেহেতু 2 নম্বর। কত টাকার মাসিক সুদ, আচ্ছা সময় কি রয়েছে, টি সমান 1 মাস, তাহলে আমরা সূত্র ইউজ করতে গেলে বছরে নিয়ে যাব, 1/12। কেন, 12 মাসে 1 বছর, মাসকে আমরা বছরে নিয়ে গেলে 12 দিয়ে ভাগ করব। আর কি রয়েছে, সুদ হচ্ছে 1 টাকা, সুদ আই সমান 1 টাকা। এবার দেখো চেয়েছে কি আসল, ধরি আসল হচ্ছে পি টাকা, তাহলে আমরা কি জানি আই সমান PTR/100, আইয়ের ভ্যালু দেওয়া আছে 1, পির ভ্যালু জানতে চেয়েছে, টি সমান 1/12, আর এই ভ্যালু দেওয়া আছে 5/100, তাহলে কত চলে আসছে 5 20 100, আর পি সমান দেখো 20 আর 12 গুণ হলে এপারে আসবে 12 2 24 240 টাকা। তাহলে নির্ণেয় মূলধনের পরিমাণ কত হচ্ছে 240 টাকা। এরপর 4 দাগে 2 অঙ্কটা দেখে নেব, কি রয়েছে দেখো 4 দাগে 2 অঙ্কে, একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধন অনুপাত 3:5:8, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল। তা 3 জনের মূলধনের অনুপাত কত রয়েছে, মূলধনের অনুপাত সমান 3:5:8। এবার কি বলেছে, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, তাহলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল। ধরি ব্যবসায় মোট লাভ সমান x টাকা, অতএব প্রথম জনের লাভ কত হবে,
প্রথম জনের লাভ সমান এক্স ইন্টু 3 বাই টোটালটা যোগফল আনুপাতিক সমষ্টি 3 5 8 8 16, তার মানে 3x বাই 16 টাকা। তৃতীয় জনের লাভ কত হবে, এক্স ইন্টু 8 বাই 16 সমান 8x বাই 16 টাকা। প্রশ্নানুযায়ী লাভটা বলেছে তৃতীয় ব্যক্তি বেশি, 8x বাই 16, সেখান থেকে প্রথম ব্যক্তির লাভ যদি বাদ দিই তাহলে পাবো 60 টাকা। কেন 60 টাকা কম পায় প্রথম ব্যক্তি। তাহলে আসছে দেখো এটা 8x থেকে 3x গেলে 5x বাই 16 সমান 60, বা x ইকুয়াল টু 60 ইন্টু 16 বাই 5, 5 12 60, 12 6 72, হাতে 7, 12 একে 12, 7 19, 192 টাকা। তাই এক্ষেত্রে যে উত্তরটা দেওয়া রয়েছে 480, সেটা কিন্তু ভুল, কেননা এটা বইয়ের প্রশ্ন, সেক্ষেত্রে উত্তরটা 480 আছে দেখবে টেক্সট বইতে। এক্ষেত্রে অনুপাতটা একটু চেঞ্জ করেছে, সেক্ষেত্রে ছিল 3:8:5, আর এখানে দেওয়া আছে দেখো 3:5:8, এই কারণে অঙ্কটাতে সমস্যা আছে। তা যাই প্রশ্ন আছে সেই রূপ করলে তুমি টোটাল মূলধনটা পেয়ে যাবে 192 টাকা। এরপর আমরা 4-এর দাগে 3 অঙ্কটা দেখে নেব। 4-এর 3 অঙ্কে কি বলেছে, a/2 সমান b/3 সমান c/4, a/2 সমান b/3 সমান c/4 বলেছে। 2a বাই এটা সমান দেওয়া আছে 2a মাইনাস 3b প্লাস 4c বাই p। তাহলে p এর মান কত হবে, তা দেখো এটা সমান যদি আমরা k ধরে নিই, সমান k ধরি, k নট ইকুয়াল টু 0, তার মানে পেয়ে যাচ্ছি a সমান 2k, b সমান 3k, c সমান 4k। তার মানে দেখো এই যে লাস্ট যে রয়েছে 2a মাইনাস 3b প্লাস 4c বাই p, এই অনুপাতটা যে কোনো একটার সঙ্গে সমান হচ্ছে a/2। এবার মানগুলো বসাবো। 2a সমান কত হবে, 2 ইন্টু a সমান 2k মাইনাস 3b, b সমান রয়েছে 3k প্লাস 4c সমান রয়েছে 4k বাই p সমান এদিকে রয়েছে a বলতে 2k বাই 2। তার মানে পেয়ে যাচ্ছি দেখো 2 2 4, 4k মাইনাস 3 3 9k প্লাস 4 4 16k বাই p, আর এদিকে পেয়ে যাচ্ছি শুধুমাত্র k, 2 2 কেটে গেলে k। এবার দেখো কি পেয়ে যাচ্ছি আমরা, 4 আর 16 যোগ করলে 20, 20 থেকে 9 গেলে 11k বাই p সমান এদিকে থাকছে k, k ক্যান্সেল হবে, তার মানে পেয়ে যাচ্ছি আমরা p সমান 11। এবার এটা আমরা শর্টেও করতে পারি, আগে ভিডিওতে তোমাদের ছিল এরকম একটা অঙ্ক, দেখো কি রয়েছে 2a মাইনাস 3b প্লাস 4c বাই p। যদি এটা 1 নম্বরের প্রশ্ন থাকে তখন কীভাবে করব, দেখো এর সঙ্গে 2 গুণ আছে, এর সঙ্গে 2 গুণ বলতে নিচেরটাও 2 গুণ করব, 2 ইন্টু 2। বি এর সঙ্গে মাইনাস 3 গুণ আছে, আর বি এর নিচে আছে 3, তাহলে 3-এর সঙ্গেও আমরা মাইনাস 3 গুণ করব। 4c, সি এর সঙ্গে 4 গুণ আছে, সির নিচে যে 4 আছে সেই 4-এর সঙ্গেও আমরা 4 গুণ করব। তার মানে পেয়ে যাচ্ছি দেখো নিচে থাকছে 2 2 4, 3 3 9, 4 4 16, 16 আর 4 যোগ করলে 20, 20 থেকে 9 গেলে 11, তাহলে পি এর জায়গায় বসে আছে 11, আমরা এই ক্ষেত্রে বলতে পারি পি সমান 11। এরপর 4-এর দাগে যে প্রশ্ন রয়েছে সমীকরণটা আগে লিখবো, 4x² মাইনাস 2x প্লাস পি, 4x² মাইনাস 2x প্লাস পি মাইনাস 4 ইকুয়াল টু 0। এই সমীকরণের বীজদ্বয়ের একটি অপরটি অনন্য হলে পি এর মান কত। তাই এটা যে আদর্শ রূপ রয়েছে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই সমীকরণের সঙ্গে তুলনা করে আমরা অঙ্কটা করবো, তাই এটা লিখে রাখলাম। ধরি 1 নম্বর সমীকরণের একটি বীজ আলফা, অতএব অপর বীজ কত হবে, অনন্যক বলেছে 1/α, আলফা উল্টো হবে 1/α। তাহলে বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু 1/α সমান আমরা কি জানি c/a, c সমান কি আছে দেখো c সমান p মাইনাস 4 বাই a সমান কি রয়েছে 4, তার মানে পেয়ে যাচ্ছি 1 সমান আলফা আলফা ক্যান্সেল হবে p মাইনাস 4/4, তার মানে p মাইনাস 4 সমান 4 একে 4, বা p সমান মাইনাস 4টা উপরে গেলে প্লাস হবে 4 প্লাস 4 সমান 8। তাহলে পির ভ্যালু কত পেয়ে যাচ্ছি আমরা, পির ভ্যালু পেয়ে যাচ্ছি 8। 4-এর দাগে যে 5-এর প্রশ্নটা রয়েছে
জ্যামিতি থেকে সেটা আগে ছবি আঁকবো। ত্রিভুজ এবিসি এর এবিসি একটা ত্রিভুজ রয়েছে এ বি সি। বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসিকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। বিসির সমান্তরাল পি ও কিউ এই দুটো বিন্দুতে ছেদ করেছে। এবার কি বলা আছে, এপি সমান 4, এ থেকে পি হচ্ছে 4, আর কিউসি সমান 9, পিবি সমান এ কিউ, পিবি যা হবে এ কিউ তা হবে। তাহলে তাহলে কি বলেছে যে পিবি এর দৈর্ঘ্য কত, পিবি সমান কত। এক্ষেত্রে থ্যালেসের উপপাদ্য আমরা প্রয়োগ করব। কি, যেহেতু ত্রিভুজ এবিসি এর বিসি সমান্তরাল পি কিউ, বিসি বাহুর সঙ্গে পি কিউটা সমান্তরাল, তার মানে আমরা কি পাবো, থ্যালেসের উপপাদ্য অনুযায়ী যে এই যে দুটো বাহুকে ছেদ করেছে সেই ছেদাংশের অনুপাতগুলি সমানুপাত হবে। অর্থাৎ কি পাবো, থ্যালেসের উপপাদ্য অনুযায়ী কি পাবো, এপি বাই পিবি, আর এদিকে পাবো এ কিউ বাই কিউসি। তার মানগুলো বসিয়ে দেবো। এপি ভ্যালু রয়েছে 4, পিবির ভ্যালু জানতে চেয়েছে। আবার এ কিউ দেখো বলা আছে কি এ কিউ সমান পিবি, এখানে ভ্যালুটা দেওয়া আছে অবশ্য যে এ কিউ সমান পিবি, তাহলে এ কিউর পরিবর্তে আমরা কি লিখতে পারি, পিবি। আর কিউসির ভ্যালু রয়েছে 9, এক্ষেত্রে একটু লিখে দিই যেহেতু পিবি সমান এ কিউ, তাই এ কিউর পরিবর্তে আমরা পিবি লিখলাম। এবার কোনাকুনি গুণ করলে পিবি গুণ করলে পিবি স্কোয়ার, 9 আর 4 গুণ করলে 36 সমান 6 স্কোয়ার, তার মানে আমরা পেয়ে যাচ্ছি পিবি সমান 6। এটাই অ্যান্সার। 6 প্রশ্নে যাব। বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। ছবিটা আগে আঁকবো। ও কেন্দ্রীয় একটা বৃত্ত রয়েছে, তার ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। ও বিন্দু থেকে 13 সেন্টিমিটার দূরত্বে পি একটি বিন্দু, 13 সেন্টিমিটার দূরে পি একটি বিন্দু। এবার পি কিউ এবং পি আর বৃত্তের দুটি স্পর্শক, পি কিউ আর এদিকে হচ্ছে পি আর, এই দুটো হচ্ছে বৃত্তের স্পর্শক। তাহলে পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল, পি কিউ ও আর, এই যে চতুর্ভুজটা রয়েছে 4টে বাহু দ্বারা সীমাবদ্ধ অংশটা, তার ক্ষেত্রফল জানতে চেয়েছে। আচ্ছা, ও কিউ এটাও ব্যাসার্ধ বলতে 5 হবে, ও আর এটাও ব্যাসার্ধ 5 হবে। এবার তোমাদের উপপাদ্যে রয়েছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শক অঙ্কন করলে বৃত্তের উপর যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের দৈর্ঘ্যটাও সমান হয় এবং তারা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে। তাহলে এক্ষেত্রে পি কিউ সমান পি আর, এবং এই যে দুটো ত্রিভুজ না, সেই দুটো ত্রিভুজ সর্বসম তোমাদের প্রমাণে রয়েছে। তাই এটা একটু গুছিয়ে লিখব। যেহেতু বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে বৃত্তের ওপর পি কিউ ও পি আর দুটি স্পর্শক, সুতরাং কি পেয়ে যাব, ত্রিভুজ পি ও কিউ সমান ত্রিভুজ পি ও আর, অর্থাৎ দুটো ত্রিভুজ যে উৎপন্ন হয়েছে সেই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে সমান। এবার এই একটা উপরের ত্রিভুজ আমরা প্রথমে তার ক্ষেত্রফলটা বার করবো, তাকে 2 দিয়ে গুণ করলে পুরো চতুর্ভুজটা আমরা পেয়ে যাব। তাহলে এক্ষেত্রে দেখো এটা 13 রয়েছে, এটা 5 রয়েছে, আমাদের লাগবে পি কিউ। পি কিউ কী করে পাবো, যেহেতু ও কিউ লম্ব পি কিউ, কেন না, বৃত্তে কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর কী হয়, লম্ব হয়, সুতরাং এই যে কিউ কোণটা এটা 90 ডিগ্রি। তার মানে কি পেয়ে যাচ্ছি, ত্রিভুজ পি ও কিউ সমকোণী। অতএব আমাদের রিকোয়ারমেন্ট কি, পি কিউ, সেটা দেখো ভূমি বা লম্ব ধরতে পারি। তাহলে পি কিউ সমান কি পেয়ে যাবো, দুটো ভাগ অতি স্কোয়ার মাইনাস যে বাহুটা রয়েছে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার সমান 169 মাইনাস 25 সমান হচ্ছে 144, যার ভ্যালুটা চলে আসছে 12। তার মানে পি কিউ সমান 12, একই রকম আমরা পি আর পেয়ে যাব 12। অতএব ত্রিভুজ পি কিউ ও এর ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজ
ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ভূমি যদি 5 ধরি উচ্চতা চলে আসবে 12 বর্গ সেমি, 2 6 12 6 5 30 বর্গ সেমি। অতএব যেটা চেয়েছে চতুর্ভুজ কি পি কিউ ও আর, এটা ক্ষেত্রফল জানতে চেয়েছে, এর ক্ষেত্রফল সমান 2 গুণিতক ত্রিভুজ পি কিউ ও সমান 2 গুণিতক 30 বর্গ সেমি, যেটা চলে আসছে 60 বর্গ সেমি। এটাই অ্যান্সার। 7 প্রশ্নে রয়েছে ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ও সিডি দুটি জায়গা কেন্দ্র থেকে সমদূরবর্তী। ও কেন্দ্রে একটা বৃত্ত রয়েছে, এ বি ও সিডি দুটি জায়গা কেন্দ্র থেকে সমদূরবর্তী, এ বি আর সিডি, এ বি সিডি দুটি জায়গা কেন্দ্র থেকে সমদূরবর্তী এবং এ ও বি কোণ 60 ডিগ্রি, এ ও বি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে সিডি সমান 6 হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? ব্যাসার্ধ বলতে ও এ বা ও বি যে কোনো একটা বার করলেই হবে। তা দেখো, যেহেতু কি বলা আছে, যা দুটি কেন্দ্র থেকে সমদূরবর্তী, এ বি ও সিডি যা দুটি কেন্দ্র থেকে সমদূরবর্তী এবং সিডি সমান 6 সেন্টিমিটার। তাহলে দেখো, যদি দুটো যা বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরে অবস্থান করে তাহলে তাদের প্রত্যেকটা দৈর্ঘ্য কিন্তু সমান হবে। সুতরাং সিডির দৈর্ঘ্য যদি 6 সেন্টিমিটার হয় তার মানে আমরা পেয়ে যাব এবিও 6 সেন্টিমিটার। তাহলে এবি পেয়ে যাচ্ছি 6 সেন্টিমিটার, সিডিটা 6 সমান এবিও 6। কেন? এই দুটো হচ্ছে সমান দূরত্বে রয়েছে, সমদূরবর্তী কেন্দ্র থেকে। এবার দেখো, ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রে ও এ সমান ও বি, কেননা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দুটো বাহু যদি সমান হয় তাদের বিপরীত কোণও সমান হবে, অতএব কোণ ও এ বি সমান কোণ ও বি এ। সেটা কত হবে? দেখো, তিনটে কোণ মিলে 180, তাহলে 180 থেকে যে তৃতীয় কোণটা রয়েছে সেই 60 ডিগ্রি বাদ দেবো, দিলে যা পড়ে থাকবে সমান 2 ভাগে ভাগ, তার মানে চলে আসছে 120 ডিগ্রি বাই 2 সমান 60 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা কোণ চলে আসছে 60 ডিগ্রি। তার মানে অতএব কি পেয়ে যাব? ত্রিভুজ এ ও বি একটি সমবাহু ত্রিভুজ। কেন? তিনটে কোণ হচ্ছে, কারণ কোণ এ ও বি সমান কোণ ও এ বি সমান কোণ ও বি এ, প্রতিটা হচ্ছে 60 ডিগ্রি। অতএব কি চেয়েছে? ব্যাসার্ধ ও এ বা ও বি, ও এ সমান 6 সেন্টিমিটার। এরপর 8-এর যে প্রশ্নটা রয়েছে ত্রিকোণমিতি থেকে, কি বলেছে? ট্যান থিটা প্লাস কট থিটা সমান 2। তাহলে কোসেক থিটার মান কত হবে? দেখো, এটাকে সলভ করবো। ট্যান থিটা কট সমান আমরা কি জানি? 1/tan সমান 2। যোগ করলে লসাগু আসবে ট্যান থিটা, আর ট্যান ট্যান গুণ করলে ট্যান স্কয়ার থিটা প্লাস 1 সমান এদিকে 2। তাহলে ট্যান স্কয়ার থিটা প্লাস 1 সমান 2 ট্যান থিটা। বাম দিকে আনবো আর মিডিলে রাখবো, ট্যান স্কয়ার থিটা মাইনাস 2 ট্যান থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এই অঙ্কগুলো অনেকবার করানো হয়েছে। এটাকে একটু কম্প্যাক্ট ফর্মে লিখবো, কি ট্যান থিটার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ট্যান থিটা ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। তাহলে চলে আসছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তার মানে ট্যান থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা ট্যান থিটা সমান 1 সমান কত? ট্যান 45। তাহলে থিটা সমান পেয়ে যাচ্ছি 45 ডিগ্রি। কি জানতে চেয়েছে? কোসেক থিটা। কোসেক থিটা সমান কোসেক 45, যার মান হচ্ছে √2। তাহলে 8-এর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে √2। আর 4 দাগে যে 9 অঙ্কটা রয়েছে, একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং স্তম্ভের উচ্চতা অনুপাত √3:1, তাহলে সূর্যের উন্নতি কোণ কত? 4-এর 9-এর অঙ্ক, একটি স্তম্ভ রয়েছে, তার ছায়ার দৈর্ঘ্য, দেখো স্তম্ভটা ধরে নিচ্ছি এ বি আর ছায়া হচ্ছে বিসি, উন্নতি কোণ হচ্ছে থিটা। উন্নতি কোণ জানতে চেয়েছি। ধরি স্তম্ভ
এ বি এবং বিসি হলো তার ছায়ার দৈর্ঘ্য। সূর্যের উন্নতি কোণ থিটা হলে সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই কি পাবো, ট্যান থিটা সমান কি জানি, লম্ব বাই ভূমি। তাহলে এ বি বাই বিসি। আচ্ছা দেখো, এ বি বলতে কি স্তম্ভ, আর বিসি সমান কি ছায়ার দৈর্ঘ্য। এক্ষেত্রে কি বলা রয়েছে, ছায়ার দৈর্ঘ্য আর স্তম্ভের উচ্চতা ঠিক উল্টোটা আছে, আমি যেটা চেয়েছি তার উল্টো। আমার উপরে রয়েছে স্তম্ভ বাই ছায়া, তাহলে এক্ষেত্রে √3:1 ছিল, চলে আসবে 1/√3, কারণ 1:√3। আমি কোনটা আগে লিখেছি, স্তম্ভটাকে, সেটা সমান কি ট্যান 30 ডিগ্রি। তাহলে থিটা সমান পেয়ে যাচ্ছি 30 ডিগ্রি। অতএব সূর্যের উন্নতি কোণ হবে 30 ডিগ্রি। এবার 4 দাগে যে 10 প্রশ্নটা রয়েছে, একটি আয়তঘনকাকৃতি ঘরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ABC, আর দেওয়া আছে a + b + c, a + b + c সমান 25, আর রয়েছে ab + bc + ca সমান 240.5। বলেছে ঘরটির মধ্যে যে বৃহত্তম দণ্ড দেখা যাবে তার দৈর্ঘ্য। দেখো আয়তঘনকের মধ্যে, মানে একটা ঘর যদি আয়তঘনাকার হয়, সেক্ষেত্রে সব থেকে বড় যে দণ্ডটা তুমি রাখতে পারবে, লম্বা দণ্ড, তা হচ্ছে ঘরটির কোনাকুনি বরাবর, অর্থাৎ কর্ণ বরাবর। তাহলে এক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যটা আমাদের আলটিমেট জানতে চেয়েছে। তা কি করব, প্রথমে একটা সূত্র ইউজ করব, a + b + c এর হোল স্কয়ার দিয়ে। কি আছে, a² + b² + c² + 2ab + bc + c। প্রত্যেকটা 2 গুণ আছে, 2টা কমন নিয়ে লেখা যায় সূত্রটা এইভাবে। তাহলে দেখো a + b + c বলতে দেওয়া রয়েছে 25, তার হোল স্কয়ার সমান চলে আসছে a² + b² + c², আর এটা 2 ইন্টু দেখো কি আছে 240.5। তার মানে পেয়ে যাচ্ছি a² + b² + c² সমান 25² বলে 625 মাইনাস 240কে 2 দিয়ে গুণ করলে 480, আর হচ্ছে 0.5 এর জন্য 1 আসবে, 481। তাহলে বিয়োগ করলে কত আসছে, বিয়োগ করলে আসবে 5 থেকে 1 গেলে 4, আর 12 থেকে 8 গেলে 4, 5 থেকে 4 গেলে 1। তাহলে পেয়ে যাচ্ছি a² + b² + c² সমান 144। আর দুই দিকে যদি আমরা রুট করি, √a² + b² + c² সমান √144 সমান 12। এবার দেখো, যদি একটা আয়তঘনকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ABC হয়, তাহলে তার কর্ণের দৈর্ঘ্য কী পাবো, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, মানে a² + b² + c², তার ভ্যালু কত আসছে 12। তার মানে এই ঘরে যে সবচেয়ে বৃহত্তম দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য হবে 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। তারে 11 যে অঙ্কটা রয়েছে, বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের √5 গুণ, তাহলে শঙ্কুটির উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাত কত। ধরি শঙ্কুর ব্যাসার্ধ আর, উচ্চতা h এবং তির্যক উচ্চতা l। তাহলে কি জানি, l² সমান r² + h²। এটা পরে কাজে লাগবে, তাই আগে থেকে লিখে নিলাম। এবার কি বলেছে, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, প্রশ্নানুযায়ী শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি, πr/l। সেটা কি বলেছে, ভূমির ক্ষেত্রফলে √5 গুণ। ভূমির ক্ষেত্রফল বলতে নিচে ভূমিটা বৃত্তাকার হয়, তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr², কেন ব্যাসার্ধ হচ্ছে r, ইন্টু হচ্ছে √5। এবার দেখো দুই দিকে পাই ক্যান্সেল হবে, আর আর একটা ক্যান্সেল হলে l/r সমান √5। এবার যদি স্কোয়ার করে দিই, কেন এল হচ্ছে স্কোয়ার ভ্যালুটা আছে, তাহলে l² সমান পেয়ে যাবো √5² সমান 5। l² সমান লিখতে পারি r² + h² সমান 5। এবার এটা ভাগ করলে r² সেপারেট করে দিচ্ছি, h² সমান 5। তাহলে চলে আসছে দেখো r² সমান 1 + h² সমান 5, বা h² সমান 5 থেকে 1 গেলে 4। কি চেয়েছে, উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত। তাই এটাকে লিখতে পারি কি 2a², মানে h/r সমান 2, নিচে কিছু নেই মানে 1, অতএব h/r সমান 2:1। এটাই হচ্ছে অ্যান্সার।
এরপর 4-এর দাগে যে 12 অঙ্কটা অর্থাৎ শেষ অঙ্কতে চলে এসেছি সেটা দেখে নেব। কি বলেছে? প্রথম 2n+1 সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা দেওয়া আছে n+103/3। তাহলে n এর মান কত? পদ সংখ্যা কত আছে? 2n+1। এটা অবশ্যই কি হবে? অযুগ্ম সংখ্যা। কেন? কোনো সংখ্যার সঙ্গে 2 গুণ করলে জোড় সংখ্যা হয়, তাহলে 2n হচ্ছে জোড়, তার সঙ্গে 1 যোগ আছে। তুমি যে কোনো জোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করো, সেটা হয়ে যাবে বিজোড় বা অযুগ্ম সংখ্যা। তাহলে অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে আমরা কি পাবো? অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যবর্তী সংখ্যা আমরা কীভাবে পাই? অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে আমরা মধ্যবর্তী সংখ্যা কিভাবে পাবো? না, মধ্যবর্তী সংখ্যা সমান পেয়ে যাব পদ সংখ্যা +1/2 তম পদ। তাহলে চলে আসছে 2n+2/2 তম পদ, 2 কমন নিলে n+1 আর নিচে 2 আছে সমান n+1 তম পদ। এবার যেহেতু ক্রমিক কি বলা আছে? স্বাভাবিক সংখ্যা, 1 থেকে শুরু 1 2 3 4 5 করে চলছে। তা দেখো 1 2 3 4 এভাবে যদি চলে, যদি বলে 4 নম্বর পদ মানে কি হবে? 4। 2 নম্বর পদ 2, তাহলে n+1 তম পদ মানে কি? n+1। প্রশ্নানুযায়ী n+1 সমান দেওয়া আছে n+103/3। কোন এই 3টা ভাগ আছে, এবারে গুণ হবে 3n+3 সমান n+103। 3n থেকে n গেলে 2n, আর ওদিকে 103 থেকে 3 গেলে 100, বা n সমান পেয়ে যাচ্ছি 100/2 সমান 50। তাহলে n এর ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি 50। তাহলে এই পর্বে আমরা 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ এবং 4-এর দাগে যে প্রশ্নগুলি ছিল তার সঠিক সলিউশন পেয়ে গেলে। পেজ নম্বর 94 এবিটি এর তার টোটাল যা সলিউশন ছিল সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে সমাধান পেলে। তাই বলবো যে এই ধারাবাহিকতা চালাতে গেলে বা ধারাবাহিকভাবে ভিডিও পেতে গেলে অবশ্যই অনেকটা এনার্জির প্রয়োজন। তাই তোমরা প্রত্যেকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, এবং যারা নতুন রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করবো যে পাশে যে বেল আইকনটা আছে সেই বেল আইকনটা প্রেস করে খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। আর দেরি করো না, আর হাতে সময় নেই। কেননা এই প্ল্যাটফর্মে যুক্ত হলে তোমরা অঙ্ক এবং ভৌত বিজ্ঞানের ডিটেলস এবং সঠিক সমাধান পাবে। আর মাধ্যমিকে অঙ্কে ও ভৌত বিজ্ঞানে ভালো নম্বর পেতে গেলে খুবই হেল্পফুল। আর যেটা বোঝার বিষয়, খুবই সিম্পল ম্যাটার, যে এই ভিডিওগুলো আমি সম্পূর্ণ ফ্রিতে তোমাদের দিচ্ছি, কোনো রকম অর্থের প্রয়োজন নেই বা অর্থের বিনিময়ে দিচ্ছি না। তাই যদি একটু হেল্প পাও সেক্ষেত্রে অবশ্যই একটা কমেন্ট করে দাও, তাহলে খুব ভালো লাগবে। এবং অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করো, যাতে করে তোমাদের ন্যায় বাকি যে স্টুডেন্ট যারা এখনো যুক্ত হয়নি তারা খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে সঠিক উপায়ে অঙ্কগুলো শিখতে পারে, এবং তাদের যে অঙ্কে ভীতি রয়েছে শর্ট কোশ্চেন নিয়ে, সেই ভীতিটা একই রকমভাবে তোমাদের ন্যায় তাদেরও ভীতিটা চলে যায়। তা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খাওয়া দাওয়াটা ঠিকঠাক করে করো, এবং শুধু অঙ্ক নয় অন্যান্য বিষয়গুলোও ভালো করে প্রস্তুতি নাও। হাতে আর বেশি সময় নেই, বলতে বলতে ঘাড়ের উপর হচ্ছে পরীক্ষার সময় চলে এসছে। তা সবাই ভালো করে প্রস্তুতি সেরে ফেলো, আমি তোমাদের সঙ্গে আছি। শর্ট কোশ্চেন রিলেটেড যা প্রবলেম থাকে সেগুলো অবশ্যই সলভ করব, এবং পরীক্ষাতে ভালো মার্কস অঙ্কে অবশ্যই আসবে। তা আজকে পর্ব এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।